উঠতে পারছি না মেয়েটাকে। ওর কান্না যেন কলিজায় এসে লাগছিল। সে আমার কাছে তার কথার কোনো সাড়া না পেয়ে নিজেই এসে আমায় জড়িয়ে ধরল। আমি তো পুরো বেকুব বনে গেলাম। সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। এই মেয়ে কান্নাকাটি করে না। আমি তো বলেছি যে তুমি আমায় ভালোবাসা দিয়ে নিজের করে নাও। তাও মায়া কান্না করছে। আকাশের কথা শুনে কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেল। আরে বাবা, এত কান্না করার কি আছে? আকাশ, সত্যিই তোমায় আমি ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, যাও, মানলাম। এবার তো কান্না থামাও। অনেক কষ্টে বুঝিয়ে শুনিয়ে কান্না থামালাম মায়ার। আর আমাকে প্রেমপত্র দেওয়া মেয়েটাকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করলাম। যদিও বেশি ক্ষতি হয়নি, তবে কপাল ফেটে গেছে। পরে মায়াকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে পাঠিয়ে দিলাম। আর আমি আর প্রান্ত নিজের বাসায় চলে এলাম। এভাবে আরও 2-3 দিন কাটলো। মায়ার সাথে মোটামুটি কথা বলি এখন আমি। একদিন রাতের বেলায় জাফর ফোন দিয়ে বলে, ভাই কালকে জাদুঘর দেশে আসছে। ওকে, আমি চলে আসবো সময় মতন। পরের দিন কলেজে না গিয়ে প্লেসে চলে গেলাম জাদুঘরের সাথে দেখা করতে। সে আমাকে পেয়ে সাথে সাথে জড়িয়ে ধরলো। তার দেশে থাকাকালীন সময়ের সেফটি মোটামুটি নিশ্চিত করলাম। জাদুঘর জাফর বলল, তোমার ছেলেদের নাকি কারা মেরে ফেলেছে। হ্যাঁ ভাই, তার জন্যই তো দেশে আসা। কারা এমনটা করেছে, তাদের কোনো হদিস পেলে? হ্যাঁ পেয়েছি ভাই, তাদের ছবি আমার কাছে আছে। তারা নাকি ড্রাগনের ছেলে পেলে। দেখি ছবিগুলা। জাদুঘর ব্যাগ থেকে আমায় ছবিগুলো বের করে দিল। ছবিগুলো হাতে নিয়ে দেখতেই কলেজা মোচড় দিয়ে উঠলো আমার। আল্লাহ, এই ছবির মানুষগুলো তো আমার পরিচিত। এরা তো মায়ের বডিগার্ড, যাদের আমি মেরেছিলাম। কিন্তু কি করে সম্ভব এটা? একদিকে মায়ের বডিগার্ড, অন্যদিকে তারা নাকি জাদুঘরের ছেলেদেরকেও মেরেছে। জাদুঘর, ভালো করে দেখো তাদের। এরাই কি তোমার ছেলেদেরকে মেরেছে? কারণ এদের আমি চিনি। হ্যাঁ আকাশ ভাই, আমি শিওর এরাই আমার ছেলেদেরকে মেরেছে। জাদুঘরের কথা শুনে মাথা পুরো হেট হয়ে গেল। না, এটা হতে পারে না। আর জাদুঘরের কথা যদি সত্যি হয়, তাহলে মায়ার সাথেও এর কোনো সম্পর্ক আছে। ওকে, আমি বিষয়টা দেখছি। তারপর সেখান থেকে চলে এলাম। বাসায় রওনা হয়েছি। আজ তো কলেজ যাওয়া হবে না আর। তখনই প্রান্ত ফোন দিয়ে বলল, দোস্ত, মায়া তোর খোঁজ করছে। সে এখনো বাসায় যায়নি তোর জন্য। আমায়ও যেতে দিচ্ছে না, বলছে তুই না আসলে সে বাসায় যাবে না, আর আমাকেও যেতে দেবে না। তুই প্লিজ যেখানে আসিস তাড়াতাড়ি কলেজে আয়। প্রান্তর মুখে এসব শুনে টেনশনে পড়ে গেলাম। মেয়েটা নাকি আমার জন্য পাগলামো করছে। যদিও মায়াকে আমি ভালোবাসি না, তবে যে আমায় ভালোবাসে তাকে তো অবহেলা করা যায় না। তাই বাসায় না গিয়ে সোজা কলেজে চলে গেলাম। মায়া আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে আমায় ঝাপটে ধরলো। এই, তুমি সারাদিন কই ছিলা? আর আজ কলেজে আসোনি কেন? কাজের জন্য কলেজে আসিনি। কিন্তু তুমি কান্না করছো কেন? আমার খুব কষ্ট হচ্ছে। ইচ্ছে করছিল তুমি যেখানে আছো তোমার কাছে ছুটে চলে যাই। মায়া, তুমি কি পাগল হয়ে গেছো? আর আমার জন্য কষ্ট কেন হবে তোমার? আকাশ, তুমি কি বোঝো না তোমায় যে আমি খুব বেশি ভালোবাসি। তোমায় ছাড়া থাকতে আমার কষ্ট হয়। মায়া, হয়তোবা এটা তোমার আবেগ। যে মেয়েটা 2 দিন আগে আমার রক্ত খাওয়ার জন্য পাগল হয়েছিল, সে আজ আমায় ছাড়া কিছু বোঝে না। এটা কেমন যেন রহস্যজনক আমার কাছে। আকাশ, তুমি আমার ভালোবাসা নিয়ে সন্দেহ করছো? না, তা করছি না। তবে কৌতূহল থেকে জিজ্ঞেস করলাম। বিশ্বাস করো আকাশ, আমি তোমায় নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। প্লিজ আমি একটু বোঝার ট্রাই করো। মায়া, আমায় সময় দাও। তোমাকে নিয়ে পরে ভেবে দেখবো। এখন অনেক দূর থেকে এসেছি, মাথা ব্যথা করছে আমার। আচ্ছা, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। প্রান্তকে নিয়ে ঘরে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছিল। মাথা ব্যথা নিয়ে কোনো মতে দিনটা পার করলাম। পরের দিন সকালবেলা কলেজে ক্লাস করছিলাম। তখনই একজন এসে আমায় ডেকে বলে, এই ক্লাসে আকাশকে, তার সাথে চিফ মিনিস্টার দেখা করতে এসেছে। লোকটার মুখে এমন কথা শুনে পুরো ক্লাসের সবাই হা করে তাকিয়ে আছে আমার দিকে। আমি নিজেও অবাক। হঠাৎ তিনি আমায় খোঁজ করছেন কেন? লোকটার সাথে বাহিরে গেলাম। বাহিরে গিয়ে দেখি চিফ মিনিস্টার বসে আছে চেয়ারে। আমাকে দেখতে পেয়ে এসে আমার সাথে কোলাকুলি করলো। আকাশ ভাই, আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছিলাম। কি সাহায্য? ভাই, বিপরীত পার্টি আমাকে পদ থেকে নামানোর জন্য উঠে পড়ে লেগেছে। আমার নামে বিভিন্ন মিথ্যা ঘটনা ঘটাচ্ছে। ভাই প্লিজ, আপনি আমাকে উদ্ধার করেন। মিনিস্টার সাহেব, আপনি ভালো করেই জানেন যে আমি সবকিছু ছেড়ে দিয়েছি।
কিন্তু তারপরেও আপনি আমার কাছে এসেছেন। ভাই আমি আপনার পায়ে পড়ি, আপনি আমায় উদ্ধার করেন। আপনি ছাড়া কোনো বাপের বেটা নাই যে আমার উদ্ধার করবে। প্লিজ আকাশ ভাই, আপনি আমাকে বাঁচান। আরে আরে, এত অনুরোধ করার দরকার নেই। সেদিন আমায় কোলে করে হসপিটালে নিয়ে গিয়েছিলেন, সেই খাতিরে আপনার এই উপকারটা আমি করব। যে করেছে তার নামটা সেলিম নিশ্চয়ই? হ্যাঁ ভাই। ওকে, কাজ হয়ে যাবে। বাসায় গিয়ে শান্তিতে ঘুমান। ভাই ধন্যবাদ। চিফ মিনিস্টার চলে গেল। না, ক্লাসটা করে নেই আগে, ওসব নিয়ে পরেও ভাবা যাবে। ক্লাসের দিকে যেতে ধরবো, তখনই দেখি মায়া আমার দিকে আসছে। আকাশ, মিনিস্টার সাহেব তোমার সাথে কেন দেখা করতে এসেছেন? এমনিতেই কাজ ছিল ওনার। ও আচ্ছা, চলো ক্লাসে যাব। আমি ভেবেছি আজ ক্লাসের পর তোমার সাথে কিছু সময় কাটাবো, কিন্তু তুমি যদি কোথাও চলে যাও, তাই তোমায় পাহারা দিতে এসেছিলাম। তুমি সত্যি পাগল হয়ে গেছো মায়া। তোমার জন্য আর কি, তাও তো তুমি বোঝো না। কোনো কথা না বলে ক্লাসে চলে আসলাম। মায়া সারাটা ক্লাস আমার হাত ধরে বসেছিল। শুধু হাত বললে ভুল হবে, মাঝে মাঝে কাঁধে হেলান দিচ্ছিল, আবার মাঝে মাঝে হাত দিয়ে পেঁচিয়ে ধরছিল। মানে এক কথা এটা তার বাসা, আর আমি তার হাজবেন্ড। ক্লাস শেষে মায়া আমায় জোর করে গাছতলায় নিয়ে গেল। তার জোরাজোরিতে তাকে নিয়ে বসতে হলো গাছতলায়। আকাশ প্লিজ, তুমি আমায় একটু হলেও ভালোবাসো। মায়া, জোর জবরদস্তিতে ভালোবাসা হয় না। আর তোমায় ভালোবাসবো তেমন কোনো শক্ত ইস্যু আমি খুঁজে পাচ্ছি না। তবে তোমায় তো আমি সময় দিয়েছি, তুমি সেই সময়ের মধ্যে পারলে আমায় নিজের করে নাও। এখন আমি উঠলাম, আমার কাজ আছে। মায়াকে রেখে বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে রুমে শুয়ে আছি, তখনই চিফ মিনিস্টারের কথা মনে পড়ল। সাথে সাথে জাফরকে ফোন দিয়ে কি করতে হবে সেটা বলে দিলাম, আর এটাও বললাম যে আমি রাতে সেখানে যাব। মাগরিবের পর জায়গা মতন চলে গেলাম যেখানে সেলিমকে বেঁধে রাখা হয়েছে। সেখানে গিয়ে দেখি জাফর চেয়ার নিয়ে বসে আছে। সে আমাকে দেখতে পেয়েই দৌড়ে এসে জড়িয়ে ধরল। ভাই আজ কতদিন পর আপনাকে দেখতে পেলাম। হ্যাঁ রে, আজ আমিও অনেকদিন পর তোকে দেখেছি। আচ্ছা, মালটা কই? ভাই ওই রুমে বেঁধে রেখেছি, কি সব আবল তাবল বকছে চেঁচিয়ে চেঁচিয়ে। আপনি একটু দেখেন তো। সেলিমকে যেই রুমে বেঁধে রাখা হয়েছে সেই রুমে গেলাম, মুখে রুমাল পেঁচিয়ে নিলাম। সেলিমের সামনে যেতেই, এই তোরা আমায় কেন বেঁধে রেখেছিস? তুই নাকি চিফ মিনিস্টারের নামে কি সব উল্টাপাল্টা ঘটনা রটাচ্ছিস। হ্যাঁ রটাচ্ছি, কারণ ওর চেয়ার আমার চাই। কিন্তু তোদের কেন এত দরকার? আমাদের কোনো দরকার নেই, শুধু তোকে মেরে নদীতে ভাসিয়ে দিব। এই ছেলে, তুই কিন্তু জানিস না আমি কে, আমি কোন জলে মাছ সেটা তোরা জীবনেও কল্পনা করতে পারবি না। আমার ছেলেপেলেরা আসলে তোদের 12টা বাজিয়ে দেবে। ভালোই ভালোই বলছি, আমাকে ছেড়ে দে। আরে বেটা, ধমকি দিচ্ছিস তুই আমাকে? তোর ধমকির পরোয়া আমি করি না। তুই যদি জলের মাছ হোস, তাহলে আমি তো নীল নদের রক্তচোষা তিমি। তুই তিমি না নীল নদের কীটপতঙ্গ, সেটা তোদের কাজকর্ম দেখে বোঝা যাচ্ছে। সেলিম, মুখ সামনে কথা বলিস, না হয়তো এমন ভাবে তোকে মারবো কবর পর্যন্ত তোর লাশ গুছে নিতে ভয় পাবে। তোর লাশ দেখে মাটিও চিৎকার করে আর্তনাদ করবে যে এই লাশ অন্য কোনো জমিনে দাফন করো। এমন বিভৎস লাশ গ্রহণ করার ক্ষমতা আমাদের নেই। হা হা হা, হাসাইলি ভাই। তাহলে তুই হয়তো চিনিস না যে আমি সেলিম কোন বাঘের বাচ্চা। আমি তোর কি হাল করতে পারি সেটা তুই সময়ে টের পেয়ে যাবি। এখন দেখি তোর পরিচয়টা দে। মুখ থেকে মাস্কটা খুলে ফেললাম। মাস্ক খুলতেই দেখি সেলিম আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। কিরে বাঘের বাচ্চা, এভাবে হা করে কি দেখছিস এখন? ভাই আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। লা ইলাহা ইল্লাম তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আমি কার সাথে পাঙ্গা নিয়ে বসলাম? এবার তো আমার আর রক্ষা নেই। সেলিম আকাশকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ার নিয়ে উল্টে পড়ে যায়। বিশ্বাস হবে যখন আমি আমার রূপে ফিরে আসব। সেলিম মাটিতে পড়েই আকাশের কাছে মাপ চাচ্ছে। ভাই প্লিজ আপনি আমায় ক্ষমা করে দেন, আমি আপনার পায়ে পড়ি। এরকমের ভুল আমি আর কোনোদিন করব না। বিশ্বাস করেন, আমি আপনাকে চিনতে পারি নাই। তোদের হাজারবার বলে এসেছিলাম যে কেউ পাওয়ারের জন্য বেইমানি করবি না, কিন্তু তুই সেটাই করলি। ভাই
আমি আপনার পায়ে পড়ি, আমি আর কোনোদিন এরকমের ভুল করব না। এবারের মতন ক্ষমা করে দেন। আমি তোকে জমের বাড়ি পাঠাতে এসেছি, তবে মিনিস্টার যদি আমায় মারতে মানা করে তাহলে তুই মাপ পেয়ে যাবি। সাথে সাথে চিফ মিনিস্টারকে ফোন দিলাম, মালটাকে কি চিরতরে শেষ করে দিব? তবে সে কিন্তু মাপ চেয়েছে। ভাই তাহলে শ্বাসে ছেড়ে দেন। ওকে, ফোনটা রেখে দিলাম। যা, তোর জীবন বেঁচে গেল। এরপর আর কোনোদিন যেন এরূপ করতে না শুনি। ভাই কোনোদিন শুনবো না। সেলিমকে ছেড়ে দিয়ে রাতেই বাসায় চলে এলাম। বাসায় এসে খেয়ে দিয়ে শুয়ে আছি। যাক, চিফ মিনিস্টারের ঝামেলাটা মিটে গেল, কিন্তু জাদুঘরের ঝামেলাটা মিটানো এখনো বাকি। আবার ফোন দিলাম জাফরকে। জাফর, ড্রাগনের টিমের লিডারকে সেটা খুঁজে বের করতো। তারা নাকি জাদুঘরের ছেলেদেরকে মেরেছে। ভাই আমাকে 2 দিন সময় দিন, আমি তাদের টিমে পুরো লিস্ট আপনার কাছে পৌঁছে দেব। ওকে। ফোনটা রেখে দিয়ে শুয়ে আছি। হঠাৎই রাতের বেলায় ঘুমটা ভেঙে গেল ভাঙচুরের শব্দ শুনে। বিছানা ছেড়ে উঠে পড়লাম। হঠাৎ এত রাতে ভাঙচুরের শব্দ কোথা থেকে আসছে? রুম ছেড়ে বের হয়ে দেখি প্রান্তর মা আর তার ছোট বোন রক্তাক্ত অবস্থায় ফ্লোরে পড়ে আছে। কে জানি তাদের গলা কেটে ফ্লোরের উপরে ফেলে রেখে চলে গেছে, কিন্তু প্রান্ত কোথাও নাই। এই দৃশ্য দেখে যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমার। ওদের এই অবস্থা দেখে সজোরে চিৎকার দিয়ে কান্না করে উঠলাম। প্রান্তর মা আর ছোট বোন এখনো মাটির উপরে পড়ে আছে। আমার যেন বিশ্বাসই হচ্ছে না যে আমার সামনে 2টা মানুষ মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। না, এটা হয়তো আমার চোখের ভ্রম। উঠে গিয়ে ওয়াশরুমে চলে গেলাম। গিয়ে চোখে মুখে পানির ছিটকে দিয়ে আবার ফিরে আসলাম। তখনও এসে দেখি সেই 2টো মানুষ ফ্লোরে পড়ে আছে। এবার আমি সত্যিই ক্লিয়ার যে তাদের সাথে কিছু একটা হয়েছে। ওদের এই অবস্থা দেখে কলিজাটা যেন ছিঁড়ে যাচ্ছিল আমার, কারণ জীবনে মা বাবাকে চোখে দেখিনি। হয়তোবা আমার জন্ম কোনো পতিতালয়ে হয়েছিল, না হয়তোবা কারোর নষ্টামির ফল আমি, কারোর চাহিদায় আমার দুনিয়ায় আসতে হয়েছিল, কিন্তু তারা আমায় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেছে। তবে বাস্তবতা কি সেটা আমার জানা নেই। মা বাবার ভালোবাসা কোনোদিন পাইনি, কিন্তু একটা পরিবার পেয়েছিলাম বহু কষ্টে। তাদেরকে আজ আমার থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছে খোদা। ভিতর থেকে যেন ঢুকরে কান্না আসছে। না, ওদের কিছু হতে দেওয়া যাবে না। জাফরকে ফোন দিয়ে তাড়াতাড়ি গাড়ি আনতে বললাম। তারপর তাদের দুজনকে নিয়ে হসপিটালে চলে গেলাম। কেবিনের বাহিরে দাঁড়িয়ে চোখের অশ্রু ঝরাচ্ছি। আল্লাহ, তুমি ওদেরকে আমার থেকে ছিনিয়ে নিয়ে যেও না। কাঁদতে কাঁদতে সেখানেই ঘুমিয়ে গেলাম। সকালবেলা কারোর ডাকে ঘুম ভাঙলো। চোখ মেলে তাকিয়ে দেখি মায়া। অবাক চোখে মায়ার দিকে তাকিয়ে আছি। আকাশ, কিভাবে হলো এমনটা? কি করেছে ওনাদের সাথে এইরূপ আচরণ? কোনো কথা না বলে মায়াকে জড়িয়ে ধরে ফুপিয়ে কান্না করে দিলাম। মায়া, আমি জানি না ওদের এই অবস্থা কে করেছে, কিন্তু বিশ্বাস করো, ওদের কিছু হলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না। আরে পাগল, কিচ্ছু হবে না ওনাদের। আমি তো খবর পেয়েই সাথে সাথে হসপিটালে চলে আসলাম। তোমায় কে খবর দিয়েছে? আরে তোমায় সকাল থেকে ফোন করেছি, কতবার তুমি দেখো তো। মায়ার কথায় পকেট থেকে ফোনটা বের করে দেখি 17টা মিস কল। আসলে দৌড়াদৌড়িতে ফোনের দিকে খেয়াল করিনি। তোমার ফোনে না পেয়ে তোমার বাসায় গিয়েছিলাম। পরে সেখানে গিয়ে জানতে পারি রাতের বেলায় নাকি তোমার ঘরে হামলা হয়েছে আর বাসার মানুষ আহত। তুমি তাদের নিয়ে হাসপাতালে এসেছো, তাই আমিও সোজা হসপিটালে এসে পড়ি। ও আচ্ছা, কিন্তু মায়া, এখন আমার কি হবে? আর তাছাড়া কাল রাত থেকে প্রান্তরও কোনো খবর পাচ্ছি না, সে লাপাত্তা। আরে পাগল, টেনশন করো না, আমি আছি তো তোমার পাশে। দেখবে ওদের কিচ্ছু হবে না, আর প্রান্তরও খোঁজ বের করে ফেলবো আমি। মায়ার কথা শুনে ইচ্ছে করছে ওকে জড়িয়ে ধরে কয়েক হাজার চুমু খাই। মেয়েটা হয়তো সত্যি আমায় ভালোবাসে, আর ভালো না বাসলে এইভাবে ছুটে আসলো কেন? তবে হ্যাঁ, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেওয়া যাবে না। ওকে আগে আরো ভালো করে বুঝে নেই, পরেই ভালোবাসবো। আজ 3 দিন প্রান্তর মা আর তার ছোট বোন কারোরই জ্ঞান ফিরেনি। তবে ডক্টর কিছুটা আশ্বাস দিয়েছে আমায় যে তাদের কিছু হবে না। আজ 3 দিন না আছে কোনো খানাপিনা, না আছে কিছু। হসপিটালে পড়ে আছি সারাটা দিন। অবাক করা বিষয়ে মায়া আমার সাথে আজ 3 দিন ধরে হসপিটালে। সে আমায় ছেড়ে এক মুহূর্তের জন্যও যায়নি। তাকে অনেকবার বলেছি চলে যেতে, কিন্তু তার একটাই কথা, তোমায় এই হালাতে রেখে আমি যেতে পারবো না। বাবা, তুমি যদি সময় মতো না। এমন করে বলবেন না প্লিজ। আমার কর্তব্য এটা। বহু কষ্টের বিনিময়ে একটা পরিবার পেয়েছি, তাদের তো আমি হারাতে পারবো না। কিন্তু আপনাদের সাথে এমনটা কে করলো? তখনই প্রান্তর মা কেঁদে দিল। বাবা, কিভাবে বলবো তোমায়, আমার যে বলার মতন কোনো ভাষা নাই। আচ্ছা, আপনার এখন কিছু বলতে হবে না।
আমি নিজেই বের করে নিব। আর আপনি এখন রেস্ট করেন। তখনই কলেজ থেকে ফোন আসে। আকাশ মামুন, আজ একটা ক্লাস টেস্ট আছে, তুমি যেখানেই আছো কলেজে এসো। গলার আওয়াজ শুনে বুঝতে বাকি রইল না যে স্যার ফোন করেছে। তাড়াতাড়ি করে মায়াকে নিয়ে কলেজে চলে গেলাম। পরীক্ষাটা দিয়ে আবার হসপিটালে চলে আসলাম। মায়া সেই শুরু থেকে আমার পিছনে ছাড়ছে না। আমি রোগীর সেবা যত্ন করছি, সে আমার সেবা যত্ন করছে। আজ 25 দিন পর প্রান্তর মা আর তার ছোট বোনকে ঘরে নিয়ে আসলাম। তারা এখন মোটামুটি সুস্থ, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়লাম। আমার অসুস্থতায় মায়া আমার সেবা যত্ন করাই কোনো কমতি রাখেনি। এসব দেখে যেন পুরোপুরি ডুবে গেলাম মায়ার ভালোবাসায়। মায়া, তোমায় একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই নেই। আমি যদি তোমায় আমাকে বিয়ে করতে বলি, তারপরেও কি তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ, 100 বার করব। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি কিচ্ছু চাই না, কিন্তু তুমি আমায় পুরো লোক সমাজের সামনে স্ত্রীর অধিকারটুকু দিতে হবে। মানে কি বলছো বুঝলাম না। তুমি আমায় পুরো কলেজের সামনে স্ত্রীর অধিকার দিতে হবে। পুরো কলেজের সামনে সজোরে চিৎকার করে বলতে হবে তুমি আমায় নিজের স্ত্রী রূপে গ্রহণ করেছো। মায়া, এসবের মানে কি? বিয়েটা তোমায় আমি করব, কিন্তু সেসব কথা লোকসমাজে কেন এলান করতে হবে? কারণ আমি চাই পুরো কলেজ জানুক যে আমি তোমার ভবিষ্যৎ স্ত্রী। তোমার দিকে যেন এরপর আর কোনো মেয়ে চোখ তুলে তাকাতে না পারে। মায়া, এমনটা করা কি খুব প্রয়োজন? হ্যাঁ, কারণ পুরো কলেজের মেয়েরা তোমার দিকে ঝুঁকে আছে। আমি তোমায় হারাতে চাই না, তাই তুমি সেটা নিজেই লোকসমাজে এলান করো, তেমনটা আমি চাই। আচ্ছা যাও, আগামীকাল পুরো কলেজকে জানিয়ে তোমায় গ্রহণ করব। পুরো কলেজ জানবে মায়া আকাশের। এবার খুশি তো? মায়া খুশিতে আকাশকে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু বসিয়ে দেয় তার গালে। হ্যাঁ, আমি অনেক খুশি। আর চলো, আজ আমাকে নিয়ে ঘুরতে যাবে। আচ্ছা চলো। মনে মনে অনেক খুশি লাগছে যে মায়া আমাকে এতটাই ভালোবাসে। সে আমায় কখনো হারাতে চায় না। পুরো কলেজে যেন কেউ আর আমার দিকে সেরূপ দৃষ্টিতে না তাকায়। তাই সে নিজের অধিকার লোক সমাজকে সাক্ষী রেখে বুঝে নিতে চায়। মায়াকে নিয়ে ঘুরতে বের হলাম। ইস, আজ প্রান্ত যদি সামনে থাকতো তাহলে সে অনেক খুশি হতো। এখনো পর্যন্ত প্রান্তর কোনো খোঁজ আমি পাইনি। আই, এত কি ভাবছো? প্রান্তর কথা ভাবছিলাম, সে হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। আরে চিন্তা করিও না, দেখবে সে ঠিক চলে আসবে। তাই যেন হয়। এবার আমার দিকে ফোকাস করো, বাকি সমস্ত চিন্তা বাদ দাও। আচ্ছা। সেদিনটা মায়াকে নিয়ে অনেকটা ঘোরাঘুরি করলাম। নিজের ভিতরে কেমন যেন একটা ফিল হচ্ছে। আজ বাদে কাল মায়া আমার নিজের হবে ভাবতেই কেমন যেন খুশি লাগছে। সারাদিন ঘোরাঘুরি করে রাতের বেলায় বাসায় চলে আসলাম। এসে খেয়ে দিয়ে শুয়ে আছি, তখনই জাফরের কথা মনে পড়ল। সে আমায় বলেছিল ড্রাগন টিমের তথ্য দিবে। তাকে ফোন করলাম। কিরে, তুই না আমায় ড্রাগন টিমের পুরো তথ্য দেওয়ার কথা ছিল? সে তো আমি কবেই আপনাকে মেল করে দিয়েছি, কিন্তু আপনি হয়তো মেল চেক করেননি। জাফরের কথা শুনে অনেকটা অবাক হয়ে গেলাম। আচ্ছা দাঁড়া, আমি চেক করছি। চেক করে দেখি জাফর আমাকে অনেক আগেই মেইল করেছে। সরি রে, আমি আসলে বেশ টেনশনে ছিলাম, তাই চেক করতে সময় পাইনি। ভাই কোনো ব্যাপার না, সব তথ্য দিয়েছে, কিন্তু বাকি লিডার যে আছে তার কোনো তথ্য জোগাড় করতে পারিনি। তবে এতটুকু জেনেছি সে একটা মেয়ে। জাফরের কথা শুনে মাথার টনক নড়ে উঠল। কি বলিস রে, একটা মেয়ে ড্রাগনের মেইন লিডার? হ্যাঁ ভাই, তবে আমার মনে হচ্ছে না সে শুধু মেয়ে লিডার, তার পিছনে হয়তো কেউ আছে। ওকে ঠিক আছে, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিন্তু শোন, আগামীকাল কলেজে আসবি, কারণ তোর ভাবিকে সবার সামনে বিয়ের প্রপোজাল দিতে বলেছে। ওকে ভাই। ওকে, এখন রাখলাম। জাফরের সাথে কথা বলে ফোনটা রেখে দিলাম। সমস্ত কিছুর হিসাব নিকাশ করলাম যে কে হতে পারে। জীবনে তো কম নেতা খেতাকে দেখিনি। বহু বড় বড় নেতা খেতা লিডার ভক্তর চক্কর বহুকে দেখেছি, কিন্তু তাদের মাঝে কোনো মেয়েকেই তো এইরূপ দেখিনি। হয়তোবা সে কোনো নতুন পাবলিক, আমার সাথে তার পালা কখনো পড়েনি। এসব নিয়ে ভাবছিলাম, তখনই মায়া ফোন দিল। এই যে শুনছো? হ্যাঁ শুনছি তো, বলো। কাল কিন্তু লাল গোলাপ নিয়ে আমায় বিয়ের প্রপোজাল দিবে, না হয় কিন্তু আমি তোমাকে ফিরিয়ে দেব। আচ্ছা বাবা, করব। হয়েছে, এখন ঘুমাও।
এটা বলার জন্যই ফোন করেছিলাম। আচ্ছা। তারপর ফোন রেখে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে কলেজে চলে গেলাম। কলেজে যাওয়ার আগে রাস্তা থেকে লাল গোলাপের একটা গুচ্ছ কিনে নিলাম। এটা দিয়ে মায়াকে বিয়ের প্রপোজাল দিব। কলেজে গিয়ে দেখি মায়া আমার আগেই কলেজে এসে গেছে। এত সময় লাগে আসতে? হ্যাঁ, আরে ফুল কিনতে একটু দেরি হয়ে গেছে। এখন কত কি যে বলো না। হয়েছে, এবার প্রপোজ করো বিয়ের জন্য। এই যে সবাই শুনছেন, যে যেখানে আছেন সবাই দাঁড়িয়ে যান। সবাই 1 মিনিট একটু সময় নিয়ে এদিকে ফোকাস করুন। মায়া, আমি তোমায় খুব ভালোবাসি। আমি তোমার 2 জীবনের সাথী হতে চাই। আমি তোমার সাথে সারা জীবন পাড়ি দিতে চাই। যে জীবনে শুধু থাকবে ভালোবাসা আর ভালোবাসা, যে জীবনে থাকবে না কোনো কষ্টের ছিটে ফোঁটা। মায়া, উইল ইউ ম্যারি মি? তুমি কি আমায় বিয়ে করবে? তুমি কি আমায় দেবে সেই অধিকারটুকু? তখনই পেছন থেকে কেউ একজন এসে আকাশের মাথায় লাঠি দিয়ে সজোরে এক বাড়ি মারে। আকাশ মাগো বলে চিৎকার দিয়ে মাটিতে শুয়ে পড়ে। চিরচির করে রক্ত পড়ছে মাথা থেকে। আকাশ মাথায় হাত দিয়ে পেছন ফিরে দেখে প্রান্ত। প্রান্ত, তুই? হ্যাঁ, আমি। বলে সজোরে হাসতে থাকে। কি রে জানোয়ারের বাচ্চা, তুই না বলে অনেক বড় হয় না? তো না কেউ কিচ্ছু করতে পারবে না? আরে প্রান্ত, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাকে কি বলছো তুমি? এই কুকুরের বাচ্চা যদি হায়না হয় তাহলে হায়নাকে কি বলবে তুমি? এই ছোট লোক তো আমার জুতারও সমান না। বলে মায়া আকাশের মুখের মধ্যে জুতা ঘষে দেয়। অবাক চোখে তাকিয়ে আছি প্রান্ত আর মায়ার দিকে। তাদের দুজনকে যেন আমার কাছে অপরিচিত লাগছে। হে আল্লাহ, কাকে ভালোবাসলাম আমি, যে কিনা ছলনাময়ী এক রক্তচোষা। এই ছোট লোক এরকম করে তাকিয়েছিস কেন? মায়া, তুমি আমার সাথে এমনটা কেন করলে? কেন, সেদিনের কথা কি ভুলে গেছিস? যেদিন আমার বাবা আর আমার মা ইজ্জত ধুলোয় মিশিয়ে দিয়েছিলি। মায়া, সেসব তো তোমাদের ভুল ছিল। এই ছোট লোক, ভুল কি সহি সেটা আমাদের উপরে ছেড়ে দে। তবে তুই যেদিন ভরা মজলিসে আমাদের অপমান করেছিলি সেদিন এই প্রতিজ্ঞা নিয়েছিলাম যে তোর 12টা বাজাবো। তাই তোর সাথে ভালোবাসার নাটক করেছি। মায়ার কথা শুনে থ হয়ে তাকিয়ে আছি মায়ার দিকে। শোন, তোকে চাইলে আমি অনেক আগে শিক্ষা দিতে পারতাম। যেই মায়া পুরো ড্রাগন টিম পরিচালনা করে সেই মায়ার কাছে তুই একটা মশা মাছি। তোকে শায়েস্তা করা মায়ের জন্য কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমি ইচ্ছে করেই তোকে শায়েস্তা করিনি। কারণ তুই আমাদের ইগোতে হার্ট করেছিস, লোকালয়ে অপমান করেছিস, আমাদের মা ইজ্জত পুরো ডুবিয়ে দিয়েছিস। তাই তোর সাথে এই খেলাটা এইভাবেই খেললাম, যাতে করে খোয়ানো ইজ্জত আবার ফিরে পেতে পারি আর তোর 12টা বাজাতে পারি। মায়ার কথা শুনে যেন আকাশ ভেঙে মাথায় পড়লো মতন অবস্থা। তার মানে মায়া এই ড্রাগনের লিডার। কিন্তু জাফর যে বলল তার উপরেও হয়তো কেউ আছে। কোনো কিছুরই যেন হিসেব মিলছে না। যাকে এত ভালোবাসলাম সে আমার সাথে ছলনা করে শরীরের সমস্ত রক্ত চুষে নিল। প্রান্ত মায়া না হয় আমার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার মিথ্যা ছলনা করেছে, কিন্তু তুই কেন করলি? তুই না আমাকে নিজের ভাই মানতি? কি বলি? আমি তোকে ভাই মনে করতাম? মাথা ঠিক আছে তোর? যেখানে মা বোনের মতো দুজন মানুষকে খুন করতে আমার হাত কাঁপেনি, সেখানে তুই কোথাকার কে রে যে তোর উপরে মায়া দেখাবো? প্রান্তর কথা শুনে আরো বড় ধরনের শক খেলাম। তার মানে তুই তোর মা আর বোনকে খুন করতে চেয়েছিলি? এ বেটা, কিসের মা বোন রে? ওরা আমার কেউ নয়। ওরা যদি আমার রক্তের কেউ হতো তাহলে কোনোদিনও খুন করতে যেতাম নাকি রে পাগলা? হ্যাঁ, মানে কি বলছিস তুই? মানে হলো সবকিছুই আমাদের প্ল্যান ছিল। ছোটকাল থেকে ইচ্ছে ছিল যে দেশের মধ্যে রাজ করব, তাই মায়ের সাথে হাত করি আর ওকে ড্রাগনের লিডার বানিয়ে দেই। জীবনে অনেক বড় বড় আন্ডারওয়ার্ল্ডের ডনের সাথে কাজ করেছি আমি। সবকিছুর পিছনে ছিল একটাই উদ্দেশ্য, যে দেশে রাজ করা। কিন্তু রোস্টার আমায় বলেছিল যে যতদিন আকাশ মাহমুদ দেশে আছে ততদিন আমি রাজত্ব করতে পারবো না। তাই তোকে শেষ করার জন্য কাজে লেগে পড়ি। তোর অনেক খোঁজ করেছি কিন্তু কোথাও তোর খোঁজ পাইনি। কিন্তু আমার খবরে নিউজ দিয়েছিল যে তুই আমাদের কলেজে ভর্তি হবি, তাই সুযোগের অপেক্ষায় বসে থাকি আমরা। তবে তোকে বের করা এত সহজ ছিল না। কিন্তু কাবরিটাও বলেছে যে তুই জনমর্দরতি, তাই সেই মোতাবেক একটা প্ল্যান সাজাই আমি আর মায়া, যে সে আমায় মারবে আর তুই আমায় নিশ্চয়ই বাঁচাতে আসবি, কারণ তুই অন্যায়ের বিপক্ষে লড়েছিস সব সময়।
ব্যাস, তুই সেটাই করলি, আমায় বাঁচাতে এসে গেলি। তারপর তোকে চিনে ফেললাম, তবে শিওর ছিলাম না যে তুই সত্যি আকাশ কিনা। তবে পরবর্তীতে যখন মায়ের বাবার ঘাম ছুটিয়ে দিলি, তখনই বুঝে গেলাম যে তুই সেই আকাশ, এই সেই আকাশ। আর যে দুইজনের গলা কেটেছি আমি, তাদেরকে মা বোন সাজিয়েছিলাম আমি ভয় দেখিয়ে, যাতে করে তোর পুরোপুরি খবর বের করতে পারি আর তোর কাছ থেকে তোর সম্পর্কে ভালো করে জানতে পারি। তোর কথা শুনে খুব হাসি পাচ্ছে রে প্রান্ত। রোস্টার তোকে অর্ধেক ইনফরমেশন দিয়েছে আমার। সে তোকে এটা বলেনি যে আকাশ মাহমুদ কোনো ভয়ঙ্কর চিতাবাঘ, আর তার দ্বিতীয় আরেকটা পরিচয় আছে। আরে তোর পরিচয় দিয়ে আমার কাজ কি রে? আমার কাজ তো তোকে শেষ করা, তাই তোকে শেষ করে সমস্ত ক্ষমতা পেয়ে যাবো আমি। মৃত্যুকে ডেকে এনেছিস তুই প্রান্ত? কি বললি তুই আমায়? তোর এত বড় সাহস যে তুই আমায় হুমকি দিস? মৃত্যুর দুয়ারে তো তোকে আমি আজ পাঠিয়ে দেবো। আশেপাশে তাকিয়ে দেখতো কত ছেলে পেলে আমার। আশেপাশে তাকিয়ে দেখি কয়েক শতাধিক ছেলে পেলে। এত ছেলে পেলে দেখে খুব হাসি পাচ্ছে। কয়েক শতাধিক ছেলে পেলে নিয়ে আমায় মারতে চলে এসেছে, কিন্তু সে জানে না আমি কে। আর রোস্টারও তাকে পুরোপুরি বলেনি আমার সম্পর্কে। যদি জানতো জীবনেও আসতো না আমায় মারতে। যেখানে রোস্টার নিজে আমায় মারতে পারিনি, সেখানে রোস্টারের চেলা আমাকে মারবে? বলে শব্দ করে হেসে উঠলাম। কিরে, মৃত্যুকে চোখের সামনে থেকে খুব হাসি পাচ্ছে বুঝি? হ্যাঁ, এই তোরা সব কটা মিলে মার ওকে। প্রান্তর কথা অনুযায়ী তার ছেলেপেলেগুলো আকাশকে মারতে শুরু করে। আকাশকে মাটিতে ফেলে এলোপাতাড়ি মারছে তারা। আকাশ চুপচাপ মার খেয়ে যাচ্ছে মাটিতে পড়ে। তখনই হুট করে কোথা থেকে যেন আলিফ সাহেব দৌড়ে আসে। এসে প্রান্তর কাছে হাত জোর করে মিনতি করে, বাবা প্লিজ আকাশকে ছেড়ে দাও, তোমার কাছে হাত জোর করে করছি। মায়া তার বাবার এরূপ কাণ্ড দেখে থতমত খেয়ে যায়। বাবা, তুমি কি সব পাগলের মতো কাজ কারবার করছো? তোমার কি মনে নেই এই ছেলে আমাদের ইজ্জতের 12টা বাজিয়ে দিয়েছিল? মায়া, আমার সব কিছুই মনে আছে, কিন্তু আমি এই ছেলের জীবনই ঘটতে গিয়ে এমন কিছু সামনে আসে যেটা শুনলে তোর পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। বাবা, কি সব বলছো তুমি? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? মায়া, আমার এত কিছু পাওয়ার থাকা সত্ত্বেও আমি চুপসে আছি, আর তুই আমার মেয়ে হয়ে এই ছেলেকে মারতে উঠতে পড়ে লেগেছিস। বিশ্বাস কর, এটা কোন সাধারণ মানুষ না, খোদার কসম, যাকে তোরা মেরেছিস সে একটা ভয়ঙ্কর হায়না। বাবা, কে এই ছেলে? আগুন, যে কিনা এক রাতে 11টা টিমের খবর করে ছেড়ে দিয়েছিল, যে কিনা বেস্ট 11টা টিম নিয়ে 300 ছেলেকে জমের বাড়ি পাঠিয়ে দিয়েছিল। এটাই সেই আকাশ, ওরফে আগুন। বাবার মুখে আগুনের নাম শুনে মায়া থতমত খেয়ে যায়। বাবা, কি বলছো তুমি? আরে মা, সত্যি বলছি। প্রান্ত তোকে সমস্ত কিছু বলেনি, বলেছে শুধু একজনকে শেষ করলেই সমস্ত ক্ষমতা তোরা পেয়ে যাবি, কিন্তু এটা বলেনি যে কাকে মারতে চলেছিস তোরা। আর তুই তো ভালো করে এটা জানিস না যে প্রান্তকে তোকে পাওয়ার দিয়েছে, আর তুই উঠে পড়ে লেগেছিস দুনিয়ার সকল হাসিল করতে, কিন্তু এটা জানিস না যে কার বিরুদ্ধে লড়াই করে দুনিয়ায় হাসিল করতে চেয়েছিস তোরা। আর প্রান্ত তোকে স্বার্থের জন্য ব্যবহার করেছে, সে ক্ষমতা অর্জন করতে পারলেই তোকে ছুঁড়ে ফেলে দেবে। বাবার কথা শুনে মায়ের কান দিয়ে যেন ধোঁয়া বেরোচ্ছে, কলিজার সমস্ত পানি যেন শুকিয়ে গেছে মায়া। আল্লাহ, আজ তো আমার রক্ষা নাই। প্রান্ত আজ আমায় মৃত্যুর মুখে ঠেলে দিল। মায়া গিয়ে প্রান্তর কলার চেপে ধরে। এই, তুই আমায় ঠকালি কেন, কুত্তার বাচ্চা? মায়াকে ঠাস করে এক থাপ্পড় দিয়ে প্রান্ত মাটিতে ফেলে দেয়। এই পতিতে মেয়ের, তোর কত বড় সাহস যে তুই আমার কলার ধরিস? একদম জীবিত কবর দিয়ে ফেলবো, মাথায় রাখিস। তুই কি ভেবেছিস তোর মতো মেয়ে ছাড়া আমার চলবে না? তবে হ্যাঁ, একটা সময় চলতো না, কিন্তু এখন ঠিকই চলবে। আর শোন, তোকে শুধু কাজের জন্য ব্যবহার করেছি আমি, কাজ শেষ, তোদের দরকারও শেষ। তোকে আর তোর বাবাকেও এখন আকাশের সাথে জমের বাড়ি পাঠিয়ে দেবো। আরে শোন, মৃত্যুটা তোর হাতে লেখা নেই, আমার মৃত্যুটা আকাশের হাতে লেখা আছে, কারণ তার সাথে প্রতারণা করেছি আমি। তো দুজনকেই সে ছাড়বে না। আর তুই নিজেও জানিস না যে তুই কাকে মাটিতে ফেলে মারছিস। যাকে তোরা মারছিস সে আর কেউ না, সে হচ্ছে আগুন। তাকে চেনে না এমন মানুষ একটাও এই দেশে নাই। একবার না একবার হলেও আগুনের নাম শুনেছে। আর তুই আগুনকেই মারতে চলেছিস? আজরাইলকে ডেকে এনে তার জান নেওয়ার প্রচেষ্টা।
তোরা কোনোদিনই সফল হবি না। মায়ের মুখে আগুনের নাম শুনে প্রান্তর ভেতরটা মোচড় দিয়ে ওঠে, থরথর করে কাঁপতে শুরু করে প্রান্ত। আল্লাহ, নিজের মৃত্যু তো নিজেই ডেকে এনেছি না, বাঘের গায়ে যখন ভুলে হাত দিয়েই ফেলেছি তাহলে তাকে একেবারেই শেষ করে দেই। না হয় একেবারে জাগ্রত হলে, একবার জাগ্রত হলে আমার মৃত্যু আর কেউ ঠেকাতে পারবে না। তখনই জাফর পিছন থেকে এসে প্রান্তর কলার ধরে ফেলে। এবার কোথায় যাবি রেজিস্টারের দালাল? আজকে তো তোর খেল খতম। এই, তোরা কে কোথায় আছিস? আমাকে বাঁচা। প্রান্তর লোকেরা এসে জাফরকেও মারতে শুরু করে। দুজনেই মাটিতে পড়ে আছে আধমরা হয়ে। প্রান্ত আকাশের এই অবস্থা থেকে সজোরে হাসতে আরম্ভ করে। মায়া, কি জানি বলেছিলি তুই যে আগুনের হাতে আমার মৃত্যু লেখা আছে? দেখ, আগুনকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছি আমি, ইতিহাস পরিবর্তন করে দিয়েছি আমি। এই জীবনের মৃত্যু মানুষের হাতে আজরাইলের মৃত্যু। এবার দেখি দেশের রাজ করা থেকে আমাকে কে আটকায়। তখনই আকাশ মাটি থেকে উঠে বসে পড়ে। প্রান্ত আকাশকে জীবিত দেখে ভয় পেয়ে যায়। সে ভয়ে কয়েক হাত পিছনে চলে যায়। সে ভাবছে হয়তো আকাশকে মারতে মারতে ওর লোকেরা মেরেই ফেলেছে, কিন্তু সে ভুল ছিল। এই, তোরা তাকিয়ে থেকে কি দেখছিস? আজরাইল তো উঠে দাঁড়িয়ে গেছে। এবার তো আর কারোর রক্ষা নেই। নিজেদের জীবন বাঁচাতে চাস তো তাড়াতাড়ি মার ওকে, না হয় সে আমাদের রূহ পার্সেল করে পাঠিয়ে দেবে ওপরে। প্রান্তর কথা মতন ওর লোকেরা আকাশকে মারার জন্য আবার এগিয়ে যায়। তখনই পুরো কলেজ কাঁপতে শুরু করে। সবাই তো হা হয়ে তাকিয়ে আছে কি হচ্ছে এটা দেখে। তখনই প্রান্ত দেখতে পায় যে কলেজের গেট দিয়ে কয়েক হাজার হায়না প্রবেশ করে। পুরো শহর ভেঙে ছেলেপেলে একত্র হয়ে গেছে। এবার কই যাবি কমিনার বাচ্চা প্রান্ত? বাপকে মারার আগে তোর জেনে আসা উচিত ছিল যে তুই যেই বাপকে মারতে এসেছিস সেই বাপ তোকে দুনিয়ার মুখ দেখিয়েছে। আজ তোকে মেরে এই বাংলার মাটিতে এমন করে তোর সমাধিটা করব যাতে করে মানুষ তো দূরের কথা, ইবলিশ শয়তানও তোর কবরের সামনে আসতে ভয় পাবে। ইবলিশ শয়তানও চিন্তায় পড়ে যাবে যে এই মানুষটাকে জমের দুয়ারে কে পাঠিয়েছে এইরকম বিভৎসভাবে মেরে। আকাশের কথা শুনে যেন প্রান্তর গলা শুকিয়ে গেছে। এই তোরা কয়েকজন মিলে জাফরকে হসপিটালে নিয়ে যা, আর আমার হাতে একটা হকি দে। একজন এসে আকাশের হাতে হকি স্টিক দিয়ে যায়। আকাশ এলোপাতাড়ি সব কয়েকটাকে মারতে শুরু করে। মারতে মারতে সব কয়েকটা মাটিতে শুইয়ে দিয়েছে আকাশ। আকাশ যেন আজ সত্যি হায়না হয়ে গেছে। সে যেন আবার হায়নার রূপটা নিজের চেহারায় নিয়ে নিয়েছে। আকাশের ভয়ঙ্কর চেহারাটা দেখে প্রান্ত থরথর করে কাঁপতে শুরু করে। আকাশ, প্লিজ আমায় মাফ করে দে। আমি আর কোনোদিন এমন ধরে কাজ করবো না। তোর কোনো মাফ নেই। আমার ক্ষতি করতে চাইলে হয়তো মাফ করে দিতাম, কিন্তু তুই মা বোনের সমতুল্য দুইটা মানুষের প্রাণ নিতে চেয়েছিস। তোর কৃতকর্মের কারণে হয়তো উপরওয়াল্লাও তোকে মাফ করবে না, আর আমি কি মাফ করব? ভাই, তোদের পায়ে পড়ি, প্লিজ আমি মাফ করে দে। আমি আর জীবনে এমন ধরনের কাজ আমি করবো না। তোর কোনো মাফ নেই, আর বাকি রইল কোনোদিন তুই এমন ধারা কাজ করবি না সেই কথা। তুই জীবিত থাকলে তো তেমন ধারা কাজ করার সুযোগ পাবি। এটা বলে হকি স্টিক দিয়ে প্রান্তর মাথার মধ্যে সজোরে এক বাড়ি মারলাম। প্রান্ত মাগো বলে চিৎকার দিয়ে সেখানেই দম ছেড়ে দিল। আমার কর্মকাণ্ড দেখে পুরো কলেজ হা করে তাকিয়ে আছে আমার দিকে। প্রান্তর খেলা শেষ, এবার মায়ার পালা। মায়া মরার জন্য রেডি হ। হকি স্টিক দিয়ে মায়াকে মারতে যাব। তখনই মায়ার বাবা আমার পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আপনার দুইটা পায়ে পড়ি, আপনি প্লিজ আমার মেয়েটাকে ছেড়ে দিন। আমার মেয়েটা আপনার সম্পর্কে না জেনে এমন ধারণা আচরণ করে ফেলেছে আপনার সাথে। আলিফ সাহেব, আপনার মেয়েটা যে আমার মন নিয়ে খেলেছে, আমায় মেরে ফেলতো তাহলে হয়তো কিছু বলার ক্ষমতা থাকতো না আমার, কিন্তু সে তো আমার মনটাকে নিয়ে বিশ্রীভাবে খেলা করেছে। তাকে কি মাফ করব আমি? ভাই, আপনার কাছে আমার মেয়ের জীবন ভিক্ষা চাই। তাকে কি করে মাফ করব আমি? আচ্ছা যান, মাফ করে দিলাম। মাফটা শুধু এই জন্যই করলাম যে কোনো এক পিতা তার সন্তানের জান বাঁচানোর জন্য কারোর পায়ে পড়েছে, আর তাছাড়া তাকে আমি মন থেকে ভালোবেসেছি। তাকে মারতেও হয়তো আমার অনেক কষ্ট হতো, তাই মাফ করে দিলাম। তখনই মায়া এসে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ, প্লিজ আমায় মাফ করে দাও। আমি তোমার ভালোবাসা সত্যিই বুঝতে পারিনি। তোমার ভালোবাসা নিয়ে আমি পুতুল খেলা খেলেছি। প্লিজ তুমি আমায় মাফ করে দাও। মায়া, পা ছাড়ো। তোমায় আমি মাফ করে দিয়েছি, কিন্তু আজ একটা কথা বলে দিই,
কখনো কারোর মন নিয়ে এভাবে খেলিও না। বিশ্বাস করো, খুব কষ্ট হয়। আমার মতন পাষাণের যদি এত কষ্ট হয়, তাহলে অন্যান্য মানুষের কেমন কষ্ট হবে ভাবো একবার। সো প্লিজ, কারোর মন নিয়ে খেলা করিও না। আকাশ, আমি তোমার পায়ে ধরে মাফ চাই, প্লিজ। তুমি আমায় শেষবারের মতন একটা সুযোগ দাও। আমি তোমায় ভালোবাসা দিয়ে সমস্ত কিছু ভুলিয়ে দিব। তার দরকার নেই। ভালোবাসায় জড়িয়ে যে কত বড় ভুল করেছি আমি, তা এখন প্রমাণ পাচ্ছি। আর আজ থেকে তুমি তোমার মতন থাকো, আর আমি আমার মতন থাকবো। আজকের পর তোমার সাথে আমার আর কোনো কিছুই থাকবে না। আকাশ, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমাকে দাও, কিন্তু প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি সত্যি এখন তোমার ভালোবাসা বুঝতে পারছি। একটা মানুষ এতটা পাওয়ারফুল হওয়া সত্ত্বেও ক্ষমতা দেখায়নি, আর আমি সামান্য একটা নেতার মেয়ে হয়ে কত কি না করে ফেলেছি। পাওয়ারের অপব্যবহার করেছি, দেমাগ দেখিয়েছি, গরিমা করেছি, যা আমার কখনোই উচিত হয়নি। প্লিজ শেষ একটা সুযোগ দাও। সরি, তোমার মতন মেয়ের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। এটা বলে মায়ার কাছ থেকে নিচের পা ছাড়িয়ে নিলাম। ফি আমানিল্লাহ, তোমার সাথে আমার সফর শেষ। তারপর সেখান থেকে সোজা চলে আসলাম। মায়া অনেকবার আমায় ডেকেছে পিছন থেকে, কিন্তু আমি কোনো পাত্তা দেইনি। খুব কান্নাও করেছিল মেয়েটা, কিন্তু কী লাভ এখন কান্না করে? যখন সময় ছিল তখন ছলনা করেছে আমার সাথে, আর এখন যখন আমার দিন এসেছে তখন এসে হামাগুড়ি খাচ্ছে আমার পায়ে পড়ে। এতটা কষ্ট হচ্ছিল বুকের ভিতরে, যা বলে বোঝাতে পারবো না। যতই হোক, ভালো তো বেসেছি তাকে আমি। সবাইকে বিদায় দিয়ে বাসার দিকে রওনা দিলাম। তবে মনে মনে একটা প্রতিজ্ঞা করে ফেলেছি আমি, যে আজকের থেকে আমি আবার আগের মতন হয়ে যাব। দুনিয়ায় যখন পাওয়ারের খেলা চলে, তাহলে পাওয়ার দিয়েই সব কিছু করবো আমি। আজকের পর দেখি কে আমায় আটকায়। আসলেই গুরুজনদের কথা ঠিক, জঙ্গলে রাজত্ব করতে হলে অবশ্যই তোমার গর্জন অতিমাত্রায় ভয়ঙ্কর হতে হবে, না হয়তোবা ছোট ছোট প্রাণীগুলাও তোমায় ভেঙচি কেটে চলে যাবে। বাসায় গিয়ে দেখি দুজন মানুষ আমার অপেক্ষায় বসে আছে। ভাইয়া, তুমি এসো। হ্যাঁ ত্রিধা, আমি এসেছি। এতদিন যাকে প্রান্তর বোন নামে চিনতাম তার নাম হচ্ছে ত্রিধা। তোমার আম্মু কই? বাসায় তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। তারপর বাসার ভিতরে প্রবেশ করলাম। ত্রিধার আম্মু আমায় দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। বাবা, আমায় ক্ষমা করে দে রে। বিশ্বাস কর প্রান্ত আমাদের ভয় দেখিয়েছিল যে তার কথা না শুনলে সে আমাদের মেয়ের ক্ষতি করে দেবে। বাবা, বিশ্বাস কর, আমার মেয়েটা বাদে দুনিয়াতে আমার আর কেউ নেই, তাই তার কথায় রাজি হয়েছি আমি। না হয় সে আমার মেয়েটার বড় কোনো ধরনের ক্ষতি করে দিত। হয়েছে সেসব কথা, কিন্তু তোমরা সেটা আমায় আগে বললেই পারতে। আর আমি আকাশ মাহমুদ থাকতে তোমাদের কেউ ক্ষতি করবে, কলিজাটা সোজা বের করে ফেলবো। আমি তোকে অনেক আগেই বলতে চেয়েছিলাম বাবা, কারণ আমি প্রথম দেখাতেই বুঝে গিয়েছিলাম যে তুই লক্ষ্মী একটা ছেলে। কিন্তু কি করব বল, আমার মেয়েটাই যে আমার সব। ও ছাড়া যে আমার আর কেউ নাই দুনিয়াতে। কে বলেছে কেউ নাই তোমাদের? আমি তো আছি। আমার তো মা বাবা কেউ নেই। বিশ্বাস করো, যেদিন আমি এই বাড়িতে আসি সেদিন থেকেই তোমায় মায়ের মতন দেখি। খুব ইচ্ছে করতো তোমায় মা বলে ডাকতে, কিন্তু প্রান্ত যদি কিছু মনে করে তাই আর ডাকিনি। কিন্তু এখন থেকে তোমায় আমি মা বলেই ডাকবো। আর তোমরা এখন থেকে আমার পরিবার। আজ থেকে তোমার 2 সন্তান, একটা ছেলে আর একটা মেয়ে। সত্যি তুই আমার মা বলে ডাকবি? হ্যাঁ মা, 3 সত্যি। তোমায় আমি মা বলেই ডাকবো। সেই রাতের মধ্যেই আমার সমস্ত কারোবার এই শহরে নিয়ে আসলাম। আজ থেকে আমি এই শহরে বসেই সমস্ত কারোবার চালাবো। মা, তোমরা কাপড় চোপড় গুছিয়ে নাও। কেন রে বাবা? কারণ কাল আমরা নতুন বাড়িতে উঠব। শহরের নামকরা বাড়িটা কিনেছি আমি। এতদিন আমি যেমন তেমন ভাবে রাত কাটিয়ে দিতে পারতাম, কিন্তু এখন আমার একটা পরিবার হয়েছে, তাদের নিয়েও চিন্তা করতে হবে আমার। পরের দিন সেই বাড়িতে উঠে গেলাম। ত্রিধাকেও ওর কলেজ থেকে ট্রান্সফার করিয়ে শহরের নামকরা কলেজে অ্যাডমিশন করিয়ে দিলাম। একদিনের মধ্যেই পুরো শহরে আগুনে নামের ঢল শুরু হয়ে গেল। সবার মুখে মুখে একটাই কথা, যে আগুন এখন এই শহরে থাকে। আম্মুকেও সবটা জানিয়ে দিলাম যে আমি কে। বাবা, আমার না খুব ভয় করে, তোর যদি কোনো ক্ষতি করে দেয় কেউ। মা, এতদিন বাঁচার মতন উৎস ছিল না আমার কাছে,
কিন্তু এখন একটা পরিবার আছে আমার, সো আমার ক্ষতি কেউ করতে পারবে না। আর বিশেষ করে ত্রিধাও আমার বোন, ওর সমস্ত সেফটি আমি দিয়ে দিব। বাড়িতে অনেক কয়টা পাহারাদার নিযুক্ত করলাম, ত্রিধার সাথেও কয়েকটা বডিগার্ড নিযুক্ত করে দিলাম। আজ 3 দিন পর কলেজ যাব। গত 3 দিন সমস্ত কিছু গোছাতে গোছাতে লেগে গেছে। কলেজে যেতেই প্রিন্সিপাল আমায় তার রুমে ডাক দিল। আকাশ, আমার একটা উপযুক্ত মেয়ে আছে, আমি চাই তুমি আমার মেয়েকে বিয়ে করে নাও। স্যার, এখন আমি বিয়ে টিয়ের ব্যাপারে ভাবছি না। আর তাছাড়া এখন আমার মা বোন রয়েছে, তাদেরও একটা মতামত আছে। আপনি তাদের সাথে গিয়ে কথা বলুন। যদি তারা রাজি হয় তাহলে নিজের মনকে শক্ত করে আমি আপনার মেয়েকে বিয়ে করে নিব। ওকে, আমি তোমার মায়ের সাথেই কথা বলবো। প্রিন্সিপালের সাথে কথা বলে ক্লাসে চলে আসলাম। পুরো কলেজ একদম ঝুঁকে গেছে আমার দিকে। সবার কাছে এক নামে পরিচিত হয়ে গেছি। আগুন। সিনিয়র নাই, জুনিয়র নাই, সবাই প্রেমের প্রপোজাল দিচ্ছে, কিন্তু আমি কাউকেই সাড়া দিলাম না। কারণ একজনকে সাড়া দিয়ে জীবনটাকে নরকে ঠেলে দিতে ধরেছিলাম। স্যার ক্লাস করাচ্ছে, ক্লাসে মন দিলাম। মায়া আজ অন্য টেবিলে বসেছে। আজ আমার পাশে বসেছে ক্লাসের সবচাইতে সুন্দরী মেয়ে আনিকা। মায়া বারবার আমার দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছে। আমায় কষ্ট দেওয়ার ফল মায়া তুমি পেয়ে যাবে। ক্লাস শেষ করে বের হতে ধরলাম, তখনই মায়া পিছন থেকে এসে আমায় জড়িয়েও ধরে কান্না করে দিল। আকাশ, আমায় একটা বারের জন্য ক্ষমা করে দাও না প্লিজ। মায়া প্লিজ আমায় ছাড়ো, তোমার সাথে আমার আর কোনো কিছু নেই, সো নিজের রাস্তা মাপো। না, আমি তোমায় ছাড়বো না। আমি সত্যিই ভুলছিলাম আকাশ। এখন আমার সামনে সবকিছুই ক্লিয়ার। আমি আর কাউকে চাই না, আমি তোমাকেই চাই। কিন্তু আমার তোমাকে চাই না। প্রিন্সিপাল স্যার তার মেয়ের সাথে আমার বিয়ের কথা পাকা করতে আমার মায়ের কাছে যাবে। আমার মা যদি রাজি হয় তাহলে আমি তাকেই বিয়ে করে নিব। প্লিজ আকাশ, তুমি এমনটা করো না। আমার খুব কষ্ট হবে আকাশ। তোমায় অন্যের সাথে দেখতে পারবো না আমি। বিশ্বাস করো, আজ যখন আনিকা তোমার পাশে বসে তোমার সাথে হাসাহাসি করছিল, তখন আমার খুব কষ্ট হয়েছে। যেমন কর্ম করেছো তেমনটাই ফল পাচ্ছ তুমি। আর তোমার কষ্ট হলে আমি কি করব? একবার তো বললাম, এই যে তোমার সাথে আমার সমস্ত সম্পর্ক শেষ, সো এবার নিজের মতন থাকো বলে ঝাটকা দিয়ে মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলাম। তারপর মায়াকে রেখে সেখান থেকে চলে এলাম। হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ জাফরকে দেখতে যাব। হসপিটালে গিয়ে জাফরের সাথে দেখা সাক্ষাৎ করে বাসায় চলে এলাম। বাসায় পৌঁছে ফ্রেশ হয়ে নিলাম। তারপর অপেক্ষা করতে লাগলাম ছেলেপেলের জন্য। আমার সব কয়টা পুরনো গাড়ি এখানে নিয়ে আসতে বলেছি ছেলেদেরকে ফোন করে। আম্মু এসে শরবত দিয়ে গেল। সোফায় বসে বসে শরবত খাচ্ছিলাম, তখনই দরজার কলিং বেল বেজে উঠল। হয়তো ছেলেপেলেরা গাড়ি নিয়ে এসেছে আমার। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলে যা দেখলাম তাতে তো আমার চোখ সোজা কপালে উঠে গেল। মিনিস্টার সাহেব তার মেয়েকে নিয়ে এসেছে আমার বাড়িতে। মেয়ের সাজগোজ দেখে বুঝতে বাকি রইল না যে কেন এসেছেন মিনিস্টার সাহেব। আকাশ ভাই, কি খবর? এই তো মিনিস্টার সাহেব, আল্লাহ রেখেছে। আপনার কি খবর? আমিও আছি মোটামুটি। রাজনীতির মানে অনেকটা ঝামেলা চলছে। সেসব ঝামেলা কাঁধে বয়ে নিয়ে কি পুরোপুরি ভালো থাকা যায়? রাজনীতির ময়দানটাই এমন মিনিস্টার সাহেব। আচ্ছা আসেন, ভিতরে আসেন। আকাশ ভাই, বাইরে তো সেই দেখে কিনছেন। আরে আর সেই কোথায়? আচ্ছা সেসব বাদ দেন তো, বলেন কেন এসেছেন? আসলে আকাশ ভাই, আমি চাই আমার মেয়েটাকে আপনি বিয়ে করেন। যেটা ভেবেছিলাম সেটাই হয়েছে। আমার ধারণাই সঠিক মিনিস্টার সাহেব। আমি সেসব নিয়ে এখনো ভাবিনি। আর তাছাড়া আমার পরিবারকে গোছাতে আরো অনেকটা সময় লাগবে, ততদিন বিয়ে শাদী করব না। আকাশ ভাই, আপনি না করিয়েন না প্লিজ। আমার মেয়েটা খুব লক্ষ্মী। আশা করি আপনার সাথে তার জোড়াটা অসাধারণ হবে। মিনিস্টার সাহেব, আমি এখন বিয়ে করব না। তবে হ্যাঁ, বাসায় আমার মা বোন আছে, তারা যদি রাজি হয় তাহলে আমি আপনার মেয়েকে বিয়ে করব। আপনি আমার মায়ের সাথে কথা বলেন, আমি ডাক দিচ্ছি। একটু পর আম্মু আসলো অন্য রুম থেকে। আসলে আমি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিতে যাচ্ছিলাম, কিন্তু আপনার ছেলে তো সোজা না করে দিল। তবে হ্যাঁ, আপনি যদি রাজি থাকেন তাহলে নাকি আপনার ছেলে বিয়ের ব্যাপারে ভাববেন। মিনিস্টার সাহেবের মুখে এমন কথা শুনে আম্মু আমার দিকে হা করে তাকিয়ে আছে। আকাশ, ওই রুমে আয় তো বাবা, তোর সাথে একটু কথা আছে। হ্যাঁ মা, এবার বলো। বাবা দেখ, জীবনটা তোর, তাই ডিসিশনটাও তোর। তোর উপরে আমি কোনো ডিসিশন নিব না। আর তাছাড়া
কপাল গুনে তোর মতন ছেলে পেয়েছি, কিন্তু তারপরেও তোর উপরে তো আমি চাপিয়ে দিতে পারি না। আর আমার তো তোর জীবন নিয়ে কথা বলার কোনো রাইট নাই। মা, তুমি হয়তো এখনো আমাকে ছেলের নজরে দেখতে পারোনি। না রে বাবা, এমন কিছুই না। আমি জানি মা। আসলে দেখো মা, আমি মায়াকে লাভ করতাম, সে আমার সাথে চিট করেছে, কিন্তু মনের মধ্যে তার জন্য জায়গাটা এখনো রয়ে গেছে। তার উপরে অনেকেই বিয়ের কথা বলছে, কিন্তু আমার এসবে কোনো মতামত নেই। আর অনেক কষ্টের বিনিময়ে মা বোনকে পেয়েছি, তাদের পরিপূর্ণ সুখ দিয়ে নিজের কথা ভাববো। আর তাছাড়া তুমি মা, তুমি চাইলে যে কোনো সিদ্ধান্ত নিতে পারো, তোমার সিদ্ধান্ত নিয়ে আমার কোনো আপত্তি নাই। আকাশের কথা শুনে আকাশের মায়ের চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়া শুরু করে। বাবা, জানি না তুই কার গর্ভের সন্তান, তবে এটা বলবো তুই দুনিয়ার শ্রেষ্ঠ সন্তান। আর তুই আমার ছেলে, তোকে পেয়ে জীবনের সবচেয়ে বড় পাওয়াটা আমি পেয়েছি। আরে মা, তুমি কান্না করছো কেন? আমি তোমার সন্তান, তোমারই থাকবো। নিজের হাতে মায়ের চোখের পানিগুলো মুছে দিলাম। আম্মু, এবার কি ডিসিশন নিবে বা নিলে সেটা গিয়ে মিনিস্টার সাহেবকে জানাও। চল তুই। মিস্টার সাহেব, আসলে দেখেন, আমি আমার ছেলের বিয়েটি নিয়ে এখনো ভাবিনি। আমার ছেলে বিয়ে আমি এখন দিব না, আরো কিছুটা সময় যাক, তারপর না হয় ওর জন্য বৌমা খুঁজবো। তবে হ্যাঁ, বৌমা খুঁজলে আপনার মেয়েটাকে আমার ছেলের জন্য পারফেক্ট কিনা সেটা তখন ভেবে দেখবো। আমার মেয়ের সাথে আকাশের বিয়ে দিলে খুব খুশি হতাম, তবে সমস্যা নেই, আপনারা সময় নিন, পরে না হয়ে জানাবেন। জি, আমি সেটাই বলছি। মিনিস্টার সাহেব চলে গেল। আমি আম্মুকে জড়িয়ে ধরে বসে আছি। বাবা, টেনশন করিস না, আমি জানি তোর ভিতরে কি চলছে। তুই কিছুটা দিন সময় নে, পরে না হয় তোর বিয়ের ব্যাপারটা নিয়ে ফোকাস করিস। হ্যাঁ মা, সেটাই করব। দেখি মন মানসিকতা কতদূর কি হয়। তবে এখনো মায়ের জন্য ভালোবাসা ভিতরে পুষে রেখেছি, সেটা হয়তো কোনোদিন মন থেকে যাবে না। যাওয়ার দরকারও নেই, যা আছে মনে থাক, পরে সময়টা সময় দেখা যাবে। আম্মু আমায় ভরসা দিচ্ছিল, তখনই ছেলেপেলেরা আমার গাড়ি নিয়ে আসে। আম্মু আজ থেকে ত্রিধাকে বলে দিবে সে যেন গাড়ি ছাড়া চলাফেরা না করে, আর তুমিও গাড়ি ছাড়া চলাচল করবে না। আচ্ছা। আম্মু কাজ করছে, আমি আমার রুমে শুয়ে আছি। মায়ার কথা খুব মনে পড়ছিল। না, ওকে আমি যতই ভালোবাসি না কেন, কিন্তু ওকে আমি কখনোই মাফ করব না। কি থেকে যে কি হয়ে গেল তা ভাবতেও কলিজা মোচড় দিয়ে ওঠে। আজ আমার ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সেই রক্তক্ষরণ যে করেছে তাকে আমি কোনো দিনও মাফ করব না। আর তার আসল গোড়া যে, তাকে তো আমি ছাড়বই না। রোস্টারের কারণে এসব কিছু হয়েছে, তো তাকেই জমের বাড়ি পাঠাবো। জাদুঘরকে ফোন লাগালাম। আকাশ ভাই, কি হালচাল বলেন? হালচাল আর কি বলবো, তবে একটা উপকার করতে হবে আমার, তাহলে হয়তো পুরোপুরি ভালো হবে হালচাল আমার। কি উপকার ভাই? রোস্টারের সাথে তো তোমার ভালো খাতির, তাকে তোমার দেশে আনতে হবে, তার রক্ত পান করব আমি। ভাই, তার আগে আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। রোস্টার গতকাল আমায় ফোন দিয়েছিল। সে বলল আমি যাতে তার পক্ষে চলে যাই, তার পক্ষে গিয়ে আপনাকে শেষ করি। কিন্তু আমি ভালো মন্দ কিছুই বলিনি, কারণ যার নুন আমি খেয়েছি তার সাথে কোনোদিন এই গুটিবাজি আমি করতে পারবো না। তার মানে রোস্টারও এক দফা আমার সাথে খেলতে চায়? হ্যাঁ ভাই। ওকে, সমস্যা নাই, সে খেলার আগে আমি খেলে দিব। তুমি শুধু তাকে ফুসিয়ে ফাঁসিয়ে দেশে আনো, তারপরে খেলাটা আমার উপর ছেড়ে দাও। ওকে ভাই, আমি রোস্টারের সাথে হাত মিলিয়ে ওকে দেশে আনার ব্যবস্থা করছি। ওকে। তারপর ফোন রেখে দিলাম। ফোন রাখতে না রাখতেই অন্য একটা নাম্বার থেকে ফোন আসে। নাম্বারটা চেক করে দেখি মায়ার নাম্বার। ফোনটা রিসিভ করে, কি জন্য আমায় ফোন দিয়েছো? আকাশ, আমার খুব কষ্ট হচ্ছে, বিশ্বাস করো, তোমায় ছাড়া নিজেকে খুব একা একা লাগে। কেন যে তোমার সাথে অমনটা করতে গেলাম, আজ তার ফল ভোগ করতে হচ্ছে আমার। যেরূপ কর্ম করবে সেরূপ ফল তো অবশ্যই পাবে। আকাশ প্লিজ, তোমার দুটো পায়ে পড়ি, আমি শেষবারের মতো একটা সুযোগ ভিক্ষা দাও। শারীরিক কষ্ট পেলে হয়তো মনটাকে বুঝ দিতে পারতাম, কিন্তু এখানে তো মনটাকে কষ্ট দিয়ে পচিয়ে ফেলেছ তুমি। সেই মন তোমার উপরে বসাবো কি করে আমি? আকাশ, আমি ভালোবাসা দিয়ে তোমার মনটাকে আবার আগের ন্যায় করে দিব। তার আর কোনো দরকার নেই, আপাতত যেমন আছি তেমনটাই থাকতে চাই আমি।
আর আমার জীবনে তোমার মতন মেয়ের আর কোনো দিন জায়গা হবে না। আকাশ, আমি হাল ছাড়বো না। তোমায় আমি নিজের করেই ছাড়বো। খোদার কাছে দুহাত তুলে তোমায় ভিক্ষা চাইবো। তিনি তো আমায় খালি হাতে ফিরিয়ে দিবেন না। যা করার করো। যে কষ্ট দিয়েছো আমায় সেটা তোমার খোদাও দেখেছে। হয়তো কোনোদিন তোমার দোয়া কবুল হবে না। এবার রাখলাম ফোন বলে মুখের উপরে ফোনটা রেখে দিলাম। সবকিছু থেকে ব্লক করে দিয়েছি তাকে। পরের দিন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিলাম। আম্মু নাস্তা লাগিয়েছে, সেটা খেয়ে দিয়ে কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে শুনি আজ নাকি ক্লাস হবে না। মায়া নাকি আজ কলেজে প্রিন্সিপালের সাথে অনেক হাঙ্গামা করেছে আমার জন্য। আবার আনিকাকে নাকি পিটুনিও দিয়েছে সে। মেজাজটা পুরো বিগড়ে গেল। না, মায়াকে শিক্ষা দেওয়া উচিত। মায়ার খোঁজ করতে লাগলাম। অবশেষে গিয়ে দেখি মায়া ক্লাসরুম বন্ধ করে বসে আছে। মায়া দরজা খোলো। কথা মতন মায়া দরজা খুলে দেয়। কি শুরু করেছো তুমি? হ্যাঁ, প্রিন্সিপালের সাথে নাকি আমাকে নিয়ে হাঙ্গামা করেছো, আবার আনিকাকেও মেরেছো? হ্যাঁ করেছি, কারণ সেই লোক তার মেয়ের সাথে তোমার বিয়ের কথা কেন বলল? আর আনিকাকে মেরেছি, সে তোমার সাথে গতকাল চিপকিয়ে কেন ছিল? সেটা আমার ব্যাপার। তোমার তো এখানে কোনো ফাংশন নেই। নেই মানে অবশ্যই আছে। তুমি শুধু আমার। তোমাকে আমি আর কারো হতে দিব না। দরকার হয় এর জন্য আরো পদক্ষেপ আমি নিব। তুমি আসলেই মানুষ না মায়া। তোমার মধ্যে মনুষ্যত্বের কোনো কিছুই নেই। তুমি নিজের স্বার্থের জন্য মানুষের খুন করতে পারো। তুমি নিজের ফায়দার জন্য মানুষের মনে আঘাতও দিতে পারো। আজকে যা করলে তারপর তো তোমার উপর থেকে আমার সমস্ত ভালোবাসা উঠে গেছে। যদিও মনে মনে কিছুটা ভালোবাসতাম, আজ সেটাও নেই। আকাশ প্লিজ, তুমি এমনটা করো না। আমি সত্যি মরে যাব। তোমার জন্যই তো এমনটা করেছি। যাও, মরে যাও। তাও তোমায় আমি কোনোদিন গ্রহণ করব না। মায়া আকাশের এইরূপ কথা শুনে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। আজ 1 মাস মায়া ক্লাসে আসে না। মোটামুটি আমিও তাকে ভুলে গেছি। ক্লাসের সবার সাথে মোটামুটি ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমার। মোটামুটি দিনকাল ভালোই কাটছিল। অনেক কয়টা বেস্ট ফ্রেন্ড হয়েছে আমার। হঠাৎ একদিন সকালবেলা আমার এক ক্লাসমেট সাইমা এসে আমায় বলে, আকাশ, তুই কি কিছু জানিস? কি জানবো আমি? মায়া আজ 41 দিন ধরে হসপিটালে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোর সাথে সেদিন কথা বলে যাওয়ার পর নাকি সে খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছিল। বাসার কারোর সাথেই নাকি কথা বলতো না, একা একা থাকতো। হুট করে একদিন রাতের বেলায় নাকি সুইসাইড করে বসে। সাইমার মুখ থেকে এমন ধরনের কথা শুনে পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল আমার। আমি জানি মায়া আমার জন্য এমন করেছে। যত যাই হোক, ভালো তো বাসি তাকে। কলিজায় এক ভয়ঙ্কর রকমের মোচড় দিল। সাথে সাথে বুকে হাত দিয়ে মাটিতে বসে পড়লাম। মনে হচ্ছে যেন কলিজাটা কেউ লবণ দিয়ে কাঁচা চিবিয়ে খাচ্ছে। আকাশ প্লিজ, ভেঙে পড়িস না। সাইমা, আমায় প্লিজ হসপিটালে নিয়ে চল তো। ওকে চল। সাইমার সাথে হসপিটালে চলে গেলাম। হসপিটালে গিয়ে দেখি আলিফ সাহেব কেবিনের সামনে বসে বসে ঝিমাচ্ছে। বুঝতে বাকি রইল না যে সামনের কেবিনেই মায়াকে রাখা হয়েছে। কোনো কথা না বলে সোজা কেবিনে ঢুকে গেলাম। কেবিনে ঢুকে দেখি মায়া শুয়ে আছে, আর তার মুখে মাস্ক লাগানো। মায়ার এই অবস্থা দেখে ভিতরটা যেন ফেটে যাচ্ছিল। এখন আমার কি করা উচিত তা আমি জানি না। তবে হ্যাঁ, মায়াকে আমি কোনোদিন গ্রহণ করব না। তবে তার এই অবস্থার জন্য আমি দায়ী। কিন্তু দায়ীটা তার জন্যই হতে হয়েছে আমাকে। এসব ভাবছিলাম তখনই মায়া আমায় হাতের ইশারায় ডাক দিল। ধীরে ধীরে মায়ার কাছে গেলাম। মায়া, তুমি এমনটা কেন করলে? কোনো উত্তর নাই। মায়া, তুমি এমনটা কেন করলে? তখনই সে কান্না করে দিল। মায়া, এসব পাগলামো কেন করতে গেলে তুমি? মায়া হাতের ইশারায় আকাশকে মুখের মাস্কটা খুলে দিতে বলল। মেয়েটার চেহারা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেছে। আকাশ, আমায় একটা বুকে টেনে নেবে? কষ্ট হচ্ছে আমার। মায়া, আমি পাষাণ নই, কিন্তু বিশ্বাস করো এই বুকে তোমার জন্য আর জায়গা নেই। প্লিজ একটা বার বুকে নাও না। মায়া, আমায় ক্ষমা করো তুমি। আমি তোমায় বুকে নিতে পারবো না। আর তুমি এটা বলো যে তুমি এমনটা কেন করলে? তুমি তো বলেছিলে মরে গেলেও তুমি আমায় গ্রহণ করবে না, তাই মরতে চাইলাম। কিন্তু তোমায় ছাড়া আমার খুব কষ্ট হয়। তুমি যখন অন্য মেয়েদের সাথে কথা বলো তখন মনে হয় যেন আমার কলিজা ছিঁড়ে যাবে। বিশ্বাস করো, আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই মৃত্যুকে বেছে নিয়েছি। মায়া, পাগলামন লিমিট ক্রস করে ফেলেছো তুমি। মরে যাওয়ায় সবকিছু সমাধান না। দুনিয়ায় থেকে কিছু করার ট্রাই করো। হ্যাঁ, আমি বেঁচে থাকতে চাই, কিন্তু তোমায় নিয়ে। তুমি বলো তুমি আমায় ছেড়ে যাবে না।
সারা জীবন তুমি আমার হয়ে থাকবে, না হয় কিন্তু কখন কি ঘটিয়ে ফেলবো তা আমি নিজেও জানি না। মায়ার কথা শুনে বুকটা ধুপ ধুপ করছে। মেয়েটা যদি সত্যি কিছু করে বসে, একে তো অসুস্থ, দ্বিতীয়ত যে হারে পাগলামো করছে, আল্লাহ জানে কখন কি ঘটিয়ে বসে। না, তার থেকে ভালো মেয়েটাকে আশ্বাস দেই, তবে সত্যিকারত্বে না, সে সুস্থ হওয়া পর্যন্ত তার পাশে থাকবো। পরে আমি আমার মতন করে সাইড কেটে যাব, আর যাওয়ার আগে এমন কিছু কন্ডিশন দিয়ে যাব, সে আর জীবনেও এসব করার কথা চিন্তা মাথায় আনবে না। আচ্ছা যাও, তোমায় ছেড়ে যাব না। এটা বলা মাত্রই মায়া আমার হাত শক্ত করে চেপে ধরল। আমি এখন সত্যি সুস্থ হয়ে যাব দেখিও, কারণ আমার বেঁচে থাকার উৎস আমি পেয়ে গেছি। সপ্তাহ 10 দিনের মধ্যে মায়া সুস্থ হয়ে উঠল। তাকে পুরোপুরি ভালোবাসা দিয়ে সুস্থ করে তুললাম। তবে আমার মনে অন্য কিছুই চলছে। এখন শুধু মনের ভাবনাটাকে বাস্তবায়নের পালা। মায়া এখন পুরোপুরি সুস্থ। একটা চিঠি লিখে মায়ার হাতে ধরিয়ে দিলাম। মায়া, আমি যাওয়ার পর এটা তুমি খুলবে। আচ্ছা। আমি চলে এলাম। অন্যদিকে আকাশ যাওয়ার পর মায়া চিঠিটা খুলে। মায়া, আমায় ক্ষমা করে দাও। আমি তোমায় দ্বিতীয়বার আর গ্রহণ করতে পারবো না, কারণ তোমাকে নিয়ে আমার ভিতর থেকে সমস্ত ভালোবাসা মরে গেছে। বিন্দু পরিমাণ ভালোবাসা নেই তোমাকে নিয়ে আমার মনে। অনেক ট্রাই করেছি তোমার সাথে মানিয়ে নেওয়ার, কিন্তু তোমার সেই দিনের কৃতকর্মগুলো চোখের সামনে ভেসে ওঠে শুধু আমার। আর এতদিন তোমায় সুস্থ করার জন্য ভালোবাসার নাটক করেছি। এখন তুমি পুরোপুরি সুস্থ, আমার দায়িত্ব এই পর্যন্তই ছিল। এবার আমি চললাম। আর একটা কথা, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে কোনোদিন আর উল্টাপাল্টা কিছু করবে না তুমি। ভালোবাসার কসম দিলাম তোমাকে। আজ থেকে নিজেকে গুছিয়ে নাও। উপরওয়ালা হয়তো তোমার সাথে আমার জোড়া লিখে রাখেনি, তাই হয়তো তোমার আর আমার মিলন হবে না। তবে যদি উপরওয়ালার লিখনে তোমার আর আমার মিলন থাকে, তাহলে অবশ্যই আমি তোমার হব। মাফ করে দিও আমায়। এতদিন তোমার সাথে মিথ্যে নাটক করার জন্য। আমি চলে যাচ্ছি অনেক দূরে, হয়তোবা আর কোনোদিন তোমার সাথে আমার দেখা হবে না। তুমি নিজের খেয়াল রেখো মায়া। খোদা হাফেজ। আকাশের চিঠি পড়ে যেন মাথা ভো ভো করে ঘুরতে থাকে। না আকাশ, তুমি এমনটা করতে পারো না আমার সাথে। আমি তোমায় খুব ভালোবাসি আকাশ, প্লিজ এভাবে ফেলে রেখে চলে যেও না। মায়া আবার কান্নায় ভেঙে পড়ে। তখন আকাশের কথা মনে পড়ে। না, সে আমায় ভালো থাকতে বলে গেছে। আজ থেকে আমি ভালোই থাকবো, আর কখনো কাঁদবো না। কলিজা তোর জন্য। যা, তুই ভালো থাক। তবে আজ আমি প্রতিজ্ঞা করে নিলাম, হলে হব তোর, না হয় হব না আর কারোর। মায়া আবার কান্নায় ভেঙে পড়ে। তখনই আকাশের কথা মনে হয়। অন্যদিকে আকাশ বাসায় চলে যায়। সে সমস্ত যোগাযোগ অফ করে দিয়েছে মায়ার সাথে। কলেজও পরিবর্তন করে নিয়েছে সে। তবে আকাশের বাসার ঠিকানা মায়া জানে না, তাই আর চাপ নেই। খুব কান্না পাচ্ছে মায়ার জন্য, কিন্তু কি করব? কষ্টটাও যে সে খুব করে দিয়েছে। বুকের ভিতরে এক ধরনের একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে। মনে মনে ঠিক করে নিলাম, আজকের পর আমি আর কোনো দিন কোনো মেয়েকে গ্রহণ করব না। কষ্টের শুরুটা যখন মেয়ের কারণে হয়েছে, তো এই জীবনে কোনো দিন আমি আর মেয়ে জাতিকে গ্রহণ করব না। সারা জীবন সিঙ্গেল থাকবো, বিয়েও করব না। সোফায় শুয়ে শুয়ে চোখের জল ঝরাচ্ছিলাম, তখনই জাদুঘর ফোন দেয়। আকাশ ভাই, রোস্টার দেশে আসছে আর রাতের ফ্লাইটে। আপনি রেডি হয়ে থাকেন তার রক্ত খাওয়ার জন্য। হ্যাঁ, আমি রেডি। মনের যত হিংস্রতা আছে সব আমি রোস্টারের উপরে প্রয়োগ করব। রাতের বেলায় রোস্টার দেশে আসে। আকাশ তো পুরোপুরি রেডি। সে আকাশকে শেষ করে দেশের রাজত্ব করবে। কিন্তু হায়নাটা সে তার শিকার করার জন্য অপেক্ষা করে বসে আছে। সেই খবর রোস্টার জেনে গেছে। জাদুঘর ফোন করে বলল যে রোস্টার দেশের মাটিতে পা রেখেছে। ভিতরের হিংস্র পশুটা জাগ্রত হয়ে গেল। ছেলে পেলে নিয়ে রোস্টারের আড্ডায় চলে গেলাম। আজ রোস্টারের শেষ দিন। সে ভেবেছে হয়তো আমি জানবো না যে সে দেশে এসেছে আমায় মারার জন্য। কিছু সংখ্যক এক্সপার্ট নিয়ে এসে আমায় মেরে দিয়ে চলে যাবে, কিন্তু আমি যে তার কবর খুঁড়ে রেখেছি সেটা হয়তো সে জানে না। এই তোরা এদিকে আয়। হায়নার টিমটাকে ডেকে আনলাম। ভিতরে গিয়ে সব কয়টা রক্ত মাংস চুষে খেয়ে ফেলবি, খালি রোস্টার বাদে। সময় 10 মিনিট। 10 মিনিট পর ভিতরে গিয়ে যেন রোস্টারকে চেয়ারের সাথে বাধা দেখতে পাই। ওকে ভাই। হায়নাগুলো ভেতরে ঢুকে গেল। 5 মিনিটের মাথায় তারা বেরিয়ে আসলো। ভাই, আপনি শুধু রক্ত খাওয়ার জন্য বলেছিলেন, কিন্তু আমরা তাদের হাড্ডি পর্যন্ত ছাড়িনি। সেটা স্বাদও নিয়ে এসেছি। রোস্টার কই? চেয়ারের সাথে বাঁধা। ভিতরে চলে গেলাম, হাতে একটা চাইনিজ কুড়াল। আজ রোস্টারে রোস্ট বানাবো। কিরে কামিনা, মুঝে মারনে কে লিয়ে আয়া থা?
भाई मुझे माफ कर दे। चाइनीज कुड़ालटा দিয়ে সোজা তলপেটে কোপ মেরে দিলাম। ये ले, माफ की पहला राउंड, अब माफ की आखिरी राउंड होगा বলেই গলার রগ নামিয়ে দিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে আসলাম। রোস্টারের খেল খতম। ছেলে পেলে দিয়ে সব কয়টা লাশ নদীতে ভাসিয়ে দিলাম। বাসায় এসে হাত মুখ ধুয়ে শুয়ে পড়েছি। আম্মুরা সবাই ঘুম। শুয়ে শুয়ে ভাবছি, যা আমার জীবন নিয়ে যে চিনিমিনি খেলেছিল তাকে তো শেষ করে দিলাম, এবার হয়তো শান্তি মতন থাকতে পারবো। কিন্তু না, আমি ভুল। পথের কাঁটাকে সরিয়ে দিলেও মায়াকে নিজের মন থেকে সরাতে পারছিলাম না। দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। এখনো মায়া নামক মানুষটার ভালোবাসাকে মনে সঁপে রেখেছি। হাজার চেষ্টা করেও সরাতে পারলাম না। অন্য কলেজ থেকে পড়ালেখা শেষ করে নিজের বিজনেস শুরু করলাম। মোটামুটি সাকসেসফুল মানুষ আমি এখন। নিজের জীবনের অ্যাচিভমেন্ট অর্জন করে নিয়েছি। তারপরেও কোথাও না কোথাও যেন মনের মধ্যে একটা শূন্যতা অনুভব করতাম। তবুও মানিয়ে নিয়েছি নিজেকে। একদিন সকালবেলায় নাস্তা করছিলাম, তখনই আম্মু এসে চেঁচামেচি লাগিয়ে দিল। আজ কতদিন ধরে বলছি তোকে বিয়ে করে নিতে, কিন্তু তোর কোনো কথা গায়ে লাগে না। আর কতদিন এভাবে একা একা থাকবি তুই? হ্যাঁ মা, আমি বিয়ে করব না। সেটা বললে তো আর হচ্ছে না। অনেক শুনেছি তোর কথা। তোকে এটাও বলেছি যে নিজের পছন্দের মেয়ে থাকলে জানাতে, কিন্তু না, তুই তো বিয়েই করবি না। তবে এবার আমি আর থামবো না, তোকে আমি বিয়ে করিয়েই ছাড়বো। আমি আজ মেয়ে দেখে এসেছি, আমার বান্ধবীর মেয়ে, অনেক পর্দাশীল আর লক্ষ্মী একটা মেয়ে। তুই নিজেকে তৈরি কর বিয়ে করার জন্য। মা, বিয়েটা কি করতেই হবে? না করলে হয় না? না, তোর এবার বিয়ে করতেই হবে। এবার তোকে আমি বিয়ে করেই দম নিব। মায়ের জেদের কাছে আর পেরে উঠলাম না। তবে বিশ্বাস, এই মন দিয়ে আর কাউকে ভালোবাসতে পারবো না। ভালোটা আমি একজনকে বেসেছি, সে হচ্ছে মায়া, আর তাকে সারা জীবন আমি ভালোবাসবো। আম্মু যতই জোর করে বিয়ে দিক, তবে ভালোটা আমি মায়াকেই বাসবো। ওকে, তোমাদের যা ভালো মনে হয় করো, আমার আর কিছু বলার নেই। তুই মেয়েকে দেখবি না? না, আমার দেখার প্রয়োজন নেই। তোমরা দেখেছো, তাতেই হয়েছে। 1 সপ্তাহ পর আমার বিয়ে ঠিক হয়। মনে পাথর চাপা দিয়ে আম্মুর ঠিক করা মেয়েকে বিয়ে করে নিলাম। অনেকটা কেঁদেছি বিয়ের দিন। যেখানে বিয়ের কথা শুনে মেয়েরা কাঁদে, সেখানে আমি ছেলে হয়ে কেঁদেছি। শত কষ্টের ভিড়ে বিয়েটা করে নিলাম। বাসর ঘরের সামনে দাঁড়িয়ে আছি। আম্মু এসে জোর করে ভিতরে ঢুকিয়ে দিল। বাসর ঘরে ঢুকে দেখি একটা মেয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে আছে মাথায়। আমি ধীর গতিতে হেঁটে খাটে গিয়ে বসলাম। অনেকক্ষণ চুপ করেছিলাম, দেখি মেয়েটা কিছু বলে কিনা, কিন্তু না, মেয়েটা চুপচাপ বসে আসে। তাই নিজে শুরু করলাম। দেখেন, আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আপনাকে কখনো ভালোবাসতে পারবো না আমি। আমার মনে শুধু সেই মেয়েটাই রয়েছে, সেই জায়গা আর কেউ নিতে পারবে না। তখনই মেয়েটা মুখ থেকে ঘোমটা সরিয়ে লাফ দিয়ে আমার বুকের উপরে উঠে বসলো। এই কুত্তা, কি বললি তুই? তুই অন্য মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ মায়া, তুমি? মায়াকে দেখে 1000 ভোল্টের একটা শক খেলাম। মায়া, তুমি এখানে কি করছো? কি করছি মানে? আমি তো তোর বউ। আম্মু তো বললো তিনার কোনো বান্ধবীর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। আমি সেই মেয়ে। তুমি সেই মেয়ে হলে আম্মু যে বললো মেয়ে পর্দা করে। তো আমি কি করি? হ্যাঁ, সেদিন তুমি চলে আসার পর থেকে আজ পর্যন্ত কোনো বেগানা পুরুষ আমার চেহারা দেখেনি। পুরোপুরি আড়াল করে ফেলেছি নিজেকে। সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে হলে হব তোর, না হয়তো বা কারোরই না। আর আমার ভরসা ছিল যে আল্লাহ আমায় কখনো খালি হাতে ফেরাবে না। 4 বছরে কয়েক লক্ষ বার খোদার কাছে তোমায় চেয়েছি, তো খোদা আমায় নিরাশ করবে কেন? মায়া, আমার না বিশ্বাস হচ্ছে না। সত্যি? একে তো তোমায় আমি বিয়ে করেছি, দ্বিতীয়ত তোমার এই পরিবর্তন। সবটার পেছনেই তোমার অবদান রয়েছে। সেদিন তুমি ছেড়ে না এলে হয়তো আমি সেই মায়েই রয়ে যেতাম, কিন্তু না, তুমি ছেড়ে আসায় আল্লাহকে আমি চিনেছি। ধন্যবাদ তোমাকে। আর একটা কথা, আমায় কি এখনো তোমার গ্রহণ করতে অসুবিধা হবে? না, কখনোই না বলে ঠুস করে টান দিয়ে মায়াকে নিজের বুকে নিয়ে নিলাম। মায়া, তোমায় নিয়ে আর একটা অভিযোগও আমার মনে নাই, কারণ তোমার এই পরিবর্তন আমার ভিতরের রক্তক্ষরণটাকে দূর করে দিয়েছে। আমার এমন মায়াকে দরকার ছিল। হয়েছে, বাদ দাও। এখন সব পুরনো কথা, নতুন করে শুরু করব আমরা। আচ্ছা, বাদ দিলাম, কিন্তু একটা কথা বলো তো, আম্মু আমায় ওনার বান্ধবীর মেয়ের কথা কেন বললো? কারণ এটা আমাদের প্ল্যান ছিল। তুমি কি ভেবেছো তুমি আমায় ছেড়ে চলে আসবা আর আমি তোমার খোঁজ নেব না? সেটা ভেবে থাকলে একদম ভুল করেছো। তুমি ছেড়ে আসার পর তোমার আম্মুর সাথে আমি যোগাযোগ করি। তারপর তিনি আমায় একটা রাস্তা দেখিয়ে দেয়। আমি সেই মোতাবেক আমল করি, নিজেকে পরিবর্তন করে ফেলি।
আমি চাইলে তোমার সামনে আসতে পারতাম, কিন্তু তুমিও আমার জন্য বেগানা পুরুষ ছিলে, তাই আর সামনে আসিনি। নিজেকে কন্ট্রোল করে রেখেছি, তবে শেষমেশ তোমায় নিজের করেই পেয়েছি। এখন যত খুশি তোমায় আমি দেখতে পাবো। মায়ার কথা শুনে নিজের নামটাই যেন ভেঙে মাথায় পড়লো মতন অবস্থা। বাপরে বাপ, তুমি মেয়ে না অন্য কিছু? আমি তোমার বউ। মায়াকে নতুন রূপে পেয়ে কি যে খুশি লাগছে তো কাউকে বলে বোঝাতে পারবো না। খুশিতে মায়ার ঠোঁটে চুমু বসিয়ে দিলাম। এই কি করছো? কি করছি আবার? আদর করছি। না, এখন কোনো আদর ফাদর চলবে না। যাও, কি অজু করে আসো, দুজনে একসাথে মিলে নামাজ পড়বো, পরে যা ইচ্ছে হয় করিও। সত্যি তো? যে নামাজ শেষ করে যা ইচ্ছে হয় করব? খুশিতে এক লাফ দিয়ে অজু করতে চলে গেলাম। অজু করে এসে দুজনে মিলে নামাজ পড়ে নিলাম। পরে পরে আর কি, পরে বহু কিছু যা আমি বলতে পারবো না, আমার লজ্জা লাগে। আর পাঠকগুলোও সেই মার্কা, গল্পের সবকিছু শুনতে চাই। একটু শরম লজ্জা যদি থাকতো। যান ভাঙেন সব কয়টা, আপনাদের লজ্জা না করলেও আমার করতেছে। সমাপ্তি।